হ্যালো, শুনছেন? আরে কইতেছেন? হ্যাঁ, আপনাকে। আপনি আমার সিটে বসেছেন কেন? জানালার পাশের সিটটা আমার। ওঠেন। আন্নে কি কন? এইটা আর সিট। আন্নে আর টিকিট চাইলন? এইলন টিকিট। আসলেই তাই। এই ঈদ আসলেই পরিবহন মালিক ও কর্মচারীদের এই একটাই বাণিজ্য, একই টিকিট একাধিক বার বিক্রি করা। গতকাল কণিকা কয়েকটা কাউন্টার ঘুরে একটা সিট পেয়েছে, কিন্তু তাও অন্য কারো কাছে বিক্রি করা। কণিকা পাশের সিটে বসে পড়ল, এই ভেবে যে কেউ আসলে সে এই সিট ছাড়বে না। আর জানালার পাশের সিটে বসতে না পারায় পাশে বসা ছেলেটার গুষ্টি উদ্ধার করছে। অনেকক্ষণ পর সুপারভাইজার এলে কণিকা তাকে জানালার পাশের সিটে বসার কথা বলল। লোকটা যেই না পাশের ভদ্রলোককে বলল, অমনি তিনি বলে উঠলেন, এই মিয়া, আন্নের কিয়া হইছে? আই কি হাডাবাসনি কোনো? মাইয়া মানুষের কথার এত দাম কেরে? সুপারভাইজার চুপ। কণিকা তার আগের অবস্থানেই রইল। গাড়িতে উঠলেই ওর কেমন যেন গা গোলায়। গাড়ির এই বিশ্রী গন্ধটা ওর একদমই ভালো লাগে না। কোথাও যাওয়ার দিন নির্ধারিত হলেই 3 দিন আগে থেকেই গাড়ির ভিতরকার ওই বিশ্রী গন্ধ পায়, তাও যেখানেই থাকুক না কেন। এই তো সেই দিন সোনালি আন্টির বাসায় গিয়েছিল, সেখানে দেখেছিল আন্টি ফার্নিচার পালিশ করাচ্ছেন। ব্যাস, হয়ে গেল। এরপরে 7 দিন ধরেই যেখানেই গেছে সেখানেই পলিশের গন্ধ। লোকটার উপর ওর ভারী রাগ হচ্ছে। দেখতে শুনতে আপদমস্তক ভদ্রলোক, কিন্তু ব্যবহারে কি ছিরি। ড্রেস আপটা দেখলেই যে কারো হাসি পেয়ে যাবে। একখানা লাল কটকটে শার্ট আর লাল একটা প্যান্ট। চাইনিজ স্টাইল না বাংলা স্টাইল বুঝতে কষ্ট হচ্ছে কণিকার। হেয়ার স্টাইলটাও মেয়েলি ধাঁচের, পুরো আজব চিড়িয়া। একে চিড়িয়াখানাতেই ভালো মানায়। এই ছেলে মানুষটার সাথে 1 ঘন্টা 4 দীর্ঘ পথ যেতে হবে তা ভেবেই কণিকার মেজাজ চরমে পৌঁছে যাচ্ছে। পাশে বসে থাকাও কষ্টকর। কোন ব্র্যান্ডের বডি স্প্রে ব্যবহার করেছে কে জানে, এত বিশ্রী ঘ্রাণ। কোথাও যে যেতে গেলে সহযাত্রী পছন্দ না হলে যে কি বিরক্তি লাগে, তা কেবল এই পরিস্থিতিতে যারা পড়েছে তারাই ভালো বলতে পারবেন। এই জন্যই কণিকার বাড়িতে যেতেই ভালো লাগে না। কিন্তু যেহেতু 2 দিন পর ঈদ, তাই না গিয়ে উপায় নেই। বাড়িতে গেলেই আরেক বিপদ। বাবা মা ওর জন্য পাত্র দেখছেন। যে বাড়িতে যায় না কেন, কোনো না কোনো পাত্রপক্ষ ওকে ভিজিট করতেই আসবে। এটা ওর কাছে বেশ যন্ত্রণাদায়ক। শেষ যেবার গিয়েছিল সেবার যে ছেলেটা দেখতে আসছিল একদমই ক্যাবলাকান্ত। ছেলেটার মা কণিকাকে কত রকম প্রশ্ন করলো। তোমার নাম কি বেটি? কণিকা। তুমি কোটে থাকো? ঢাকা। ওটা কি করো? পড়াশোনা। আচ্ছা বেটি, তোমার পায়ের তালু দেখি তো। তোমার মাথার ঘোমটাটা সরাও দেখি চুল কত বড়। কণিকা তাই করলো। ও মা, কি রে বেটি, চুল এত ছোট কেন? কাটি ফেলো নাকি? চুল বড় হলে অনেক তদারকি করতে হয়, কিন্তু সময় নাই। ও বেটি, তুমি গান গাইবার পারো? কিন্তু সময় পাই না। কেন? আপনাদের বাড়িতে কি সঙ্গীত করতে হবে? না না বেটি, যারা গান গাইতে পারে তাদের মন ভালো হয়। কণিকার ইচ্ছে করলো একটা চাম্মাক ছেলো স্টাইলের গান শোনাতে, কিন্তু ভদ্রতার খাতিরে একটা রবীন্দ্রসঙ্গীত শোনালো। কণিকা মনে মনে ভাবছিল ওর পর হয়তো ওকে নাচতে বলবে। যত সব এই দেখা দেখি কণিকার একদমই ভালো লাগে না। ও অনেকবার বাবাকে বলেছে যে ও এখানে বিয়ে করবে না, কিন্তু কে শোনে কার বাণী। এবারও নাকি একটা ঠিক করে রেখেছে। কেউ দেখতে আসলে নিজেকে কোরবানি হাটের গরু মনে হয় ওর কাছে। আর ভাবতে ভালো লাগছে না ওর। পাশের লোকটাকে অসহ্য লাগছে। পাশের লোকটা বারবার ওর দিকে সরে সরে বসছে। কিছু পুরুষ মানুষের এই একটা স্বভাব, যুবতী মেয়ে দেখলেই খালি ছুকছুক করে, সে হোক বিবাহিত বা অবিবাহিত। অনেকক্ষণ সহ্য করার পর কণিকা স্ট্রেট বলে দিল, এই মিস্টার, আপনি ঠিক করে বসেন আর নড়াচড়া কম করেন। আইসে আফা। কিছুক্ষণ পর লোকটা বলে উঠল, আফা, আন্নে কোনায় যাইবেন? কেন? না, আন্নের বেশি প্রবলেম হইলে আন্নে এই সিটে বইতে হারেন। কণিকার সাথে সাথেই রাজি হয়ে গেল। তারপর আবার যন্ত্রণা। লোকটা ভাব দেখানোর জন্য উচ্চ শব্দে পেপার পড়ছে। মনে হচ্ছে উনি পেপারের হেডলাইন মুখস্থ করে রেখেছে। আশেপাশের সব লোকও বিরক্তিকর চোখে তাকাচ্ছে। অবশেষে কণিকা বলেই ফেলল,
ভাই একটু আসতে পড়েন, সবার সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ পর একটা সানগ্লাস পরলো, ভাব নিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুরু করলো। কণিকার অবশ্য আগে থেকেই গান শুনছিল। কিছুক্ষণ পর উনি বলে উঠলেন, আচ্ছা আফা, আন্নে কি গা শুনেন? কেন, রবীন্দ্রসঙ্গীত? এইটা কি কইলেন? আপনার মতো মডার্ন মাইয়া বুঝি এই গান শুনে? কেন, শুনলে কি প্রবলেম? না, কোনো প্রবলেম নেই। রাস্তার গাড়ি একবার যাত্রা বিরতি দিল। কণিকা নেমে গিয়ে রেস্টুরেন্টের একটা কোণের টেবিলে গিয়ে বসলো। সাথে সাথে লোকটাও গিয়ে হাজির। আপা, আন্নে কিতা খাইবেন? পাস্তা। এইটা আবার কি খাওনের নাম? কিতা হানি ভাত নি? না, এটা একটা চাইনিজ খাবার। ও আচ্ছা, ওই মনে করিলাম হানি ভাত। খেয়ে কণিকা বাসে উঠল। লোকটা কি কি যেন খেলো। এরপর লোকটা একটা সিগারেট ধরালো। বাসের জানালা দিয়ে কণিকা দেখছে লোকটা সিগারেট টানছে। ওর রাগ হচ্ছে খুব। সিগারেট খাওয়া শেষ হলে ওর পাশে এসে বসবে। সিগারেট খাওয়া লোকজন ওর একদম পছন্দ নয়। ক্লাসের বন্ধুরা সিগারেট খেতে বললে ও সব সময় ওদের এড়িয়ে চলতো। তাই ওরা উপহাস করে বলতো, দেখিস তোর বর মদ তারি খাবে। যত সব আজগুবি কথা। লোকটা এসে পাশে বসেছে। উফ, কি অসহ্য লাগছে। চুইংগাম খেতে খেতে এসেছে। এসেই কণিকাকে বলল, আফা, চুইংগাম খাইবেন নি? না, আপনি খান। আরে খাইছান, ভালা খাইতে। বলেছি না আপনি খান। আপনি এত কথা বলেন কেন? ও, এত রাগ হওনের কি হইল? আন্নেরে তো দেখি 440 ভোল্টেজের মেজাজ। আপনি থামবেন? লোকটা কিছুক্ষণ চুপ করে এরপর আবার শুরু। আফা, আন্নে কোনায় নামবেন? কেন? না, তাইলে জানতে পারতাম আন্নে আর আগে নামবেন না পরে। আগে নামলে কি অসুবিধা হবে? হ্যাঁ, মানে কথাবার্তা কইতে কইতে তো আইলাম, বাকি পথটাও ভালোই কাটি যাইতো। কণিকা মনে মনে ভাবছে, আমি তো নামতে পারলেই বাঁচি। মুখে কিছু বলল না। কিছুক্ষণ পর লোকটা আবার বলে উঠল, আফা, আন্নের কাছে হানির বোতল আসেনি? কেন? হানির তিয়াস লাগি গেছে। কণিকা পানির বোতল দিল। লোকটা পানির বোতলে মুখ লাগিয়ে পানি খাচ্ছে। দেখে গা জ্বলে যায়। কিছুক্ষণ পর আবার, আফা, আন্নের কাউরে ভালোবাসেন না? আন্নে বিয়ে করিতেন না? আপনি আমায় এগুলো কি কথা বলেন? আসলে আই তো মাইয়া চাইবার লাই ইওনো আইছি, আর আন্নেও দেখতে শুনতে মাশাল্লাহ। আপনি কার জন্য মেয়ে দেখতে আসছেন? কার আবার? আমার? কণিকা হাসল। এই লোকটাকে কি কোনো মেয়ে বিয়ে করবে? কত বাচার লোকটা। সারাটা রাস্তা জ্বালাইলো। কণিকা স্টেশন আসতে আর মাত্র 5 মিনিট। ও নেমে যাবে, তাই ব্যাগপত্র ঠিক করছে। লোকটা বুঝে গেছে ও নেমে পড়বে, তাই বলে ফেললো, আফা, আপনার মোবাইল নাম্বারটা দিবেন নি? কেন? ফোন করতাম, আন্নের লগে এত কথা হইতো, ভালো লাগছে। সরি, দেওয়া লাগবে না। লোকটা চুপ করে বসেছিল। মন খারাপ হয়ে গেছিল হয়তো। কণিকা নেমে পড়ল। লোকটা নির্বিকার ভাবে তাকিয়ে দেখছে ওকে। কণিকা একবার তাকালো, কিন্তু বিপত্তি ঘটলো। ঈদের 3 দিন পর পর যখন ওকে দেখতে আসলো পাত্রপক্ষ, পাত্র দেখে কণিকার চোখ ছানা পড়া। এই তো সেই আজব চিড়িয়াটা, গাড়িতে 4 ঘন্টা জ্বালাইছে। 4 ঘন্টার জীবন জাহান্নাম হয়ে গিয়েছিল। একে সারা জীবন সহ্য করার তো প্রশ্নই আসে না। কণিকা মনে মনে একে ওটা সেটা বলে দিল, কিন্তু এসেছে যখন সামনে তো যেতেই হবে। গেল। লোকটার সাথে তার বোন আর দুলাভাই এসেছে। বোনটা এত সাজগোজ করেছে, মনে হচ্ছে মডেলিং করতে এসছে। যাওয়ার সাথে সাথেই ওকে দেখে লোকটা চমকে উঠল। আরে আপনি? এটা তো আমাদের বাড়ি। শুনেই বোন দুলাভাইকে বলল, ওকে আমি চিনি, ওর সাথে একা একা কথা বলতে চাই। সবাই ওদেরকে একা ছেড়ে দিল। তারপর লোকটা বলতে শুরু করলো, তুমি আমাকে অপছন্দ করো, তাই না? কণিকা অবাক হয়ে শুনছে। লোকটা এখন শুদ্ধ বাংলা ভাষায় কথা বলছে, কোনো জড়তা নেই, আর দেখতেও ভালো লাগছে। বাবা বলেছিল এই লোকটা নাকি ইঞ্জিনিয়ার, অথচ বাসে বসে কি ব্যবহার করলো। কণিকা বুঝে উঠতে পারলো না কি বলবে।
লোকটাকে আজ কেন জানি খুব ভালো লাগছে। লোকটা ওর দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি কি ভাবছো। আমি তোমাকে আগে থেকেই চিনতাম, তোমার ছবি দেখেছিলাম। আমি জানতাম তুমি সেদিন বাড়ি আসবে, কিন্তু একই বাসে যে দেখা হয়ে যাবে ভাবিনি। তোমার সঙ্গে সেদিন খুব মজা করতে করতে মন চাইছিল, তাই ইচ্ছে করেই বিরক্ত করেছি। কণিকা ওর দিকে তাকিয়েই আছে, কথাগুলো মন্ত্রমুগ্ধকরের মতো শুনতে। বিয়েটা তাহলে এবার করেই ফেলবে ও। এমন পাগল বরের পাগলামো মন্দ হবে না। ছেলেটা 1 মাস যাবৎ আমার পিছে ঘুরছে, সব জায়গায় ফলো করছে। অনেক সহ্য করেছি, আজ এমন ধোলাই দিব বাপ বাপ করে উল্টো দৌড় দেবে। এ মুখও আর হবে না। পিছনে করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বললাম, কি সমস্যা আপনার? 1 মাস যাবৎ আমাকে ফলো করছেন কেন? ছেলেটা বলল, আপনি কমার্সের স্টুডেন্ট হয়ে হিসাবে এমন ভুল কি করে করতে পারেন? মানে? মানে আমি আপনাকে 1 মাস 9 দিন যাবৎ ফলো করছি। ওই একই হলো। জি না, এক হলো না। হিসাব বিজ্ঞানে এক একটা দিন কত ইম্পর্টেন্ট সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। একদিনের হিসাব বাদ পড়লে কারবারের আর্থিক হিসাবের পরিমাণ গরমিল হতে পারে এবং আর্থিক অবস্থার সঠিক চিত্রও প্রকাশ পাবে না। আর তিনি আরো কিছু বলতে চাইছিল। আমি হাত উঁচু করে বললাম, থামুন, লেকচার বন্ধ করুন। আমার ভার্সিটির স্যারেরাও ক্লাসে এত লেকচার দেয় না আপনি যতটা। সে যাই হোক, আসল কথায় আসি, আপনি আমাকে ফলো করেন কেন? কারণ আজ থেকে 1 মাস 10 দিন আগে আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে গেছি, আর সেদিনই ঠিক করেছি আপনাকে আমার মন্টুর মা বানাবো। তাই আপনাকে দেখে শুনে রাখছি। আমি মনে মনে ভাবছি, এই মন্টুটা আবার কে? আর আমাকে মন্টুর মা বানাবে? কি বলছে লোকটা? তাই সরাসরি জিজ্ঞেস করেই ফেললাম, এই মন্টুটা কে? তিনি দাঁত খেলিয়ে বললেন, আমাদের ছেলে। সে এখন কোথায়? তিনি মাথা চুলকিয়ে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, মানে এখনো দুনিয়ায় আসেনি, তবে আপনি চাইলে খুব শীঘ্রই আমরা দুজনে মিলে তাকে দুনিয়ায় আনতে পারবো ইনশাল্লাহ। লোকটা বলে কি? ওনার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল, কাশি শুরু হয়ে গেল। আমি খুব খুব করে কাশতে শুরু করলাম। তারপর ব্যাগ থেকে পানির বোতল বের করে এক নিঃশ্বাসে পুরো বোতল খালি করে দিলাম। রাগ আমার মাথায় চড়ে গেছে। বড় করে নিঃশ্বাস নিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, ছ্যাঁচড়া বেটা, ফাইজলামি করার জায়গা পাস না? থাপড়াইয়া তোর চেহারার মানচিত্র পাল্টে দিব। পাবনা ফেরত যত সব ফাউল পাবলিক। পাবনার সাথে আমার দূর দূর পর্যন্তও কোনো সম্পর্ক নেই, তবে তুমি যদি আমার ছেলের মা না হও তবে খুব শীঘ্রই পাবনার সাথে রিলেশন হয়ে যাবে। আমার আর এই লোকের ফালতু কথা সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে এক ঘুষি মেরে নাক ফাটিয়ে ফেলি। তারপর সবাই যখন ফাটা নাকওয়ালা, নামটা তো জানি না, যাই হোক ফাটা নাকওয়ালা কে আর কিছু না বলে সামনে পা বাড়ালাম। আর তখন ওই ফাটা নাকওয়ালা আমার পিছনে হাঁটা শুরু করলো। আমি ঘুরে অগ্নি দৃষ্টি নিয়ে বললাম, আর এক পা যদি বাড়িয়েছিস, আমার পেছনে যদি আমি তোকে দেখি না, পা কেটে গাছে ঝুলিয়ে রাখবো বলে দিলাম। লোকটা ওখানেই স্ট্যাচু হয়ে রইল। নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। ছেলেটা আমার কথায় ভয় পেয়ে গেছে। আমার পেছনে আর আসেনি। সন্ধ্যায় পড়তে বসেছি। বসে বসে আর্থিক অবস্থার বিবরণী করছি, কিন্তু মিলছেই না। কি মুশকিল! সলিউশন বের করে দেখি স্যালারি 6 মাসের না নিয়ে 9 মাসে নিয়েছি। উফ, লোকটা তো ঠিকই বলেছিল। উফ, আমি ওই ছ্যাঁচড়া ব্যাটার কথা কেন ভাবছি? আজকে ওই রোড সাইড রোমিওকে আমার পথ থেকে ডিলিট করে দিয়েছি। হঠাৎ অচেনা নাম্বার থেকে ফোন আসলো। ফোন তুলে বললাম, হ্যালো, কে বলছেন? শিশির। কোন শিশির? তোমার ছেলের মন্টুর বাপ। আমি লাফিয়ে উঠলাম, রোড সাইড রোমিও? না, তুই রোড সাইড রোমিও না, তুই কুত্তা। কুত্তার মতো আমার পিছনে পড়ে আছিস কেন? আহা জানু, রাগ করে না। আমি চেঁচিয়ে বললাম, এই খবরদার, আমাকে আর একবার জানু বললে আমি তোর জিপ টেনে কুত্তাকে খাওয়াবো। ফোন কাটতে যাব তখনই শিশির বলল, জান, নাম্বারটা সেভ করে রেখো, শিশির না। আমি খট করে ফোন কেটে দিলাম। তারপর কল লিস্ট থেকে নাম্বার ডিলিট করতে গিয়েও করলাম না। শিশির লিখে সেভ করতে গিয়েও কেটে নাম্বারটা কল লিস্টে ঝুলিয়ে রাখলাম। পরের দিন ফ্রাইডে, ভার্সিটি অফ। বিকেলে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। নিচে চোখ যেতেই দেখলাম রোড সাইড ছ্যাঁচড়া রোমিওটা নিচে দাঁড়িয়ে আছে। এই লোক আমার বাসার নিচে কি করছে?
এতদিন রাস্তায় বের হলে দেখতাম পেছনে পেছনে যেত, আর আজকে বাসার নিচে। রুমে গিয়ে জানালার পর্দার আড়ালে গিয়ে ফোন দিলাম। ওই মিয়া, আমার বাসার সামনে কি করেন? হ্যাঁ, খেয়ে দিয়ে কাজ নাই? না, আজকে ফ্রাইডে, তাই খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তাই তো খেয়ে দিয়ে সোজা তোমাকে দেখতে চলে এলাম। কিন্তু দুঃখের বিষয়, 1 ঘন্টা এই কাঠফাটা রোদে দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে পেলাম না। একটু বারান্দায় এসো না। আহা, একটু বারান্দায় এসো না, বই গেছে, আসবো না আমি, চলে যান। আমি আবার ফোন কেটে দিলাম। সকালে ভার্সিটি যাওয়ার জন্য তড়িঘড়ি করে রেডি হয়ে গেট দিয়ে বের হতেই সেই রোড সাইড ছ্যাঁচড়া রোমিও। আমি বুঝি না এই লোকের খেতে আর কোনো কাজ নেই। আমি না করার পরও আমার পিছে পড়ে আছে কেন? আমি না দেখার ভান করে হাঁটছি, উনি পেছনে পেছনে আসছে, আমাকে মন্টুর মা বলে ডাকছে, কিন্তু আমি পিছে তাকাচ্ছি না। ওই নৌসিন। আমি থমকে গেলাম। এই লোক আমার নাম জানলো কি করে? আমি ভ্রুকুচকে বললাম, আপনি আমার নাম জানলেন কি করে? শুধু নামই না, সবই জানি। ওসব বাদ দাও, চলো না কোথাও ঘুরে আসি, তুমি আর আমি। শালা, তুই কি মানুষ না অন্য কিছু? তোর কি কান কাটা? তোকে যে বলেছি আমার পিছু নিবি না, শুনতে পাস না? শুনতে পাই, কিন্তু এসব তোমার মনের কথা না। আপনি এত বেহায়া নির্লজ্জ কেন? লজ্জা শরম কি বাজারে বেচে খেয়ে ফেলেছেন? সে বিখ্যাত হাসি দিয়ে বলল, কেন, তুমি কিনতে? আমার রাগে সারা শরীর কাঁপছে। পাশে একটা ভাঙা ইট দেখতে পেলাম, আস্তে করে তুলে নিতেই ব্যাটা দৌড় দিল। ছুঁড়ে মারলাম, কিন্তু আমি বেচারির এত শক্তি নেই যে ইট বেশি দূর পর্যন্ত যাবে। উফ, বাঁচলাম। শান্তিমতো ক্লাস করছি, যাওয়ার সময়ও ওই লোকটার আর দেখা পাইনি। রাতে ঘুমাচ্ছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোন পিক করলাম। হ্যালো। ওই মন্টুর মা, ঘুমাচ্ছ নাকি? ওই, আপনার সমস্যা কি? আপনার জন্য শান্তিতে একটু ঘুমাইতেও পারবো না? আমার ঘুম কেড়ে নিয়ে তুমি শান্তিতে ঘুমাবা? তুমি এত স্বার্থপর কেন? আমার ঘুমাচ্ছে না, একটু গল্প করো না বেবি। বেবি? এই, আমি কি 1 বছরের বাচ্চা ফিটার খাই যে তুই আমাকে বেবি বলছিস? আমি এখন ঘুমাবো। যদি আরেকবার ফোন দিস তাহলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। ফার্মের মুরগি কোথাকার। ফোন কেটে বন্ধ করে দিলাম। বিরক্ত লাগছে। কি সুন্দর ঘুমাচ্ছিলাম, আমার ঘুমটা নষ্ট করে দিল। সকাল সকাল ঘুম ভেঙে গেল, কিন্তু ঠিক করলাম আজ আর ভার্সিটি যাব না। খেয়ে দিয়ে আবার ঘুম দিলাম। ফোনটাও অন করিনি, তাই ডিস্টার্ব করার মতো কেউ ছিল না। দুপুরে গোসল করে খেয়ে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চারদিক অন্ধকার হয়ে আসছে, আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, বাতাস বইছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তাই রুমে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিলাম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ফোনটা অন করতেই এত মেসেজ। নওশিন, তুমি আজ বের হচ্ছ না কেন? ভার্সিটি যাবে না? ফোন বন্ধ রেখেছো কেন? আমার খুব টেনশন হচ্ছে। তোমার শরীর ঠিক আছে তো? আমার খুব চিন্তা লাগছে। আমার খুব অস্থির লাগছে। আজকে সারাদিন তোমাকে একবারও দেখিনি। তোমার বাসার সামনে এসে ঘুরে গেলাম কতবার, কয়েকশোবার ফোন দিয়ে ফেলেছি। ফোন অন করলে আমাকে একটা কল দিও প্লিজ, আর ভালো লাগছে না। তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো। নওশিন, তুমি কি ধরনের মানুষ বলো তো? সারাদিনই ভাবে কেউ ফোন অফ করে রাখে। কত চিন্তা হচ্ছিল জানো? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আর আমার ফোন আমি যা খুশি করব। আপনার কি? তুমি সব সময় এমন করো কেন আমার সাথে? যাই হোক, একটু বারান্দায় আসবে? আমি নিচে দাঁড়িয়ে আছি, অনেক বৃষ্টি পড়ছে। তোমাকে একটু দেখেই চলে যাব। শুনুন, আপনি চলে যান, আমি বারান্দায় আসতে পারবো না। নওশিন প্লিজ, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, তোমাকে দেখেই চলে যাব। আমি আসবো না, বৃষ্টিতে না ভিজে চলে যান। তুমি না আসলে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। বৃষ্টিতে ভেজার এত যখন শখ, ভিজুন। বলে ফোন কেটে দিলাম। এই ছেলেকে একদমই লাই দেওয়া যাবে না, তাহলে মাথায় উঠে নাচবে। রোজ নতুন নতুন আবদার নিয়ে হাজির হবে। 20 মিনিট পর মেসেজ আসলো। আমি কিন্তু এখনও দাঁড়িয়ে আছি, বৃষ্টিতে ভিজে গেছি পুরো, আমার অনেক ঠান্ডা লাগছে। উঠে জানালার পর্দা সরিয়ে দেখলাম সত্যি রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। খুব মায়া হলো। দরজা খুলে বারান্দায় গেলাম। উনি বারান্দার দিকেই তাকিয়ে আছে। আমাকে দেখে হেসে ফেলল। ভিজে যা তা অবস্থা। আমি মেসেজ করে চলে যেতে বললাম। পরের দিন ভার্সিটি যাওয়ার সময় ওনাকে আর দেখতে পেলাম না, আসার সময়ও না। নো ফোন নো মেসেজ। রাতে ফোন এলো, কিছু বলতে যাব তখনই বলল, জানি
তোমাকে বিরক্ত করছি, প্লিজ ফোনটা কেটো না। কণ্ঠে কেমন নরম নরম লাগছে। ব্যাপার কি, এত শান্তভাবে কথা বলছে? কালকে বৃষ্টিতে ভিজে জ্বরে আক্রান্ত হয়েছি, শরীর অনেক দুর্বল। আম্মু কিছুতেই বাসা থেকে বের হতে দিল না, তাই তোমাকে আজ আমার দেখা হলো না। একটু কথা বলো না প্লিজ। 103 ডিগ্রি জ্বর, ধরো মরে গেলাম, তখন তো আফসোস করবে। বুকটা ধক করে উঠল। কি ভেবে যেন কথা বললাম অনেকক্ষণ। কথা শেষে বললাম, দেখুন আপনি অসুস্থ, তাই আপনার সাথে এত কথা বলেছি। আপনি অন্য কিছু ভেবে বসবেন না। প্রতি উত্তরে তিনি হাসলেন। পরের দিন সকাল সকাল আম্মু টেনে ঘুম থেকে তুললেন। এভাবে আচমকা টেনে তোলার কারণে জিজ্ঞেস করতে বলল, ফুফুরা আসছে হঠাৎ করে। আমি যেন আম্মুকে কাজে একটু হেল্প করে দেই, আজ যেন ভার্সিটি না যাই, তাই করলাম। ফুপুরা এলো, সাথে ফুপাতো ভাই। কতদিন পরে দেখা, অনেকক্ষণ একসাথে আড্ডা দিলাম। লাঞ্চ করে রুমে গিয়ে ফোন হাতে নিতে দেখি শিশিরের 21টা মিস কল আর 12টা মেসেজ ওপেন করতে যাব, তখনই ফুফাতো ভাই অনেক বলল। আমার হাত থেকে ফোন রেখে দিয়ে 10 মিনিটের মধ্যে রেডি হতে বলল। আমরা একসাথে বেরোলাম। গেট থেকে বেরিয়ে কয়েক পা এগোতে কোথা থেকে শিশির দৌড়ে এলো। নৌসিন, তুমি আমার ফোন তুলছো না কেন? অনেকের দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা কে? আমার মাথায় বুদ্ধি খেলে গেল। আমি অনেকের হাত ধরে শিশিরকে বললাম, আমার বিএফ, আমাদের 2 বছরের রিলেশন। বছর খানেক পর আমরা বিয়ে করছি। শিশিরের মুখটা ধপ করে কালো হয়ে গেল। ও কিছু না বলেই চলে গেল। বাসায় ফিরে ফোন চেক করে দেখি শিশিরের মেসেজ। নৌসিন, তোমার বিয়ে পাশে জানলে আমি কখনোই তোমাকে বিরক্ত করতাম না। তুমি যদি একবার বলতে তুমি অন্য কাউকে ভালোবাসো। যাই হোক, অনেক বিরক্ত করেছি, পারলে ক্ষমা করো। আর কখনোই তোমাকে বিরক্ত করব না। ভালো থেকো। মেসেজটা পেয়ে আমার খুশি হওয়ার কথা, কিন্তু তেমনটা অনুভব করতে পারছিলাম না। সে যাই হোক, এই আপদটা তো পিছু ছেড়েছে। পরের দিন তাকে কোথাও দেখিনি, না ফোন না মেসেজ। যাক বাবা, বাঁচা গেছে। অবশেষে আমার পিছু ছেড়েছে। কিন্তু বিপত্তি ঘটলো কিছুদিন পর। রাস্তায় বের হলেই আমার এই দুটি চোখ শুধু তাকেই খোঁজে। সবসময় আমি তাকেই খুঁজি। ফোনের দিকে ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকি, তার একটা মেসেজ কিংবা কলের আশায়। তার কথা, তার পাগলামিগুলো খুব মিস করি। মাঝে মাঝে নিজের উপর প্রচন্ড রাগ হয়। ইচ্ছে করে নিজের চুল নিজেই ছিঁড়ি। কি দরকার ছিল এত ঢং করার? ফুফাতো ভাইকে বিএফ বানানোর? ঠিক হয়েছে যে আমি তার হাজার রিকোয়েস্ট একবার বারান্দায় যাইনি। এখন আমি বেশিরভাগ সময় বারান্দায় থাকি, তাকে খুঁজি। উফ, খুব মিস করি শিশিরকে। মাঝে মধ্যে ইচ্ছে করে ফোন করে সব বলে দিই, কিন্তু পারি না। এভাবেই আমার দিন কেটে যাচ্ছিল তার বিরহে। 10-12 দিন পর কোচিং করে বাসায় ফিরছিলাম। এলাকার মোড়ে হঠাৎ শিশিরকে দেখি। একটা মেয়ের সাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। মেয়েটাকে চেনা চেনা লাগছে, এই মহল্লাতে থাকে। কিন্তু শিশির মেয়েটার সাথে কি করছে? আমি কি ওর পেছনে দাঁড়ালাম, তারপর কাশি দিলাম। শিশির আমার দিকে তাকিয়ে বলল, আরে নৌসিন যে, কেমন আছো? মেয়েটাকে? শিশির একটু হেসে বলল, আমার জিএফ বিন্দু, শিশির বিন্দু। আমার চোখ কপালে। জিএফ? তুমি হয়তো চেনো, তোমাদের পাশের বাসায় থাকে। তুমি তো প্রেম করলে না, তাই ভাবলাম তোমার এলাকার কোনো মেয়ের সাথে প্রেম করে সেই দুঃখ মোচন করব। মেজাজটা পুরাই বিগড়ে গেল। আমি ওর কলার ধরে বললাম, শালা লুচ্চা, ক্যারেক্টারলেস। 2 দিন আগেও আমার পিছে ঘুরতি, যেই আমি রিজেক্ট করলাম 2 দিনেই নতুন জিএফ পটিয়ে ফেলেছিস। আমাকে না কত ভালোবাসার কথা শোনাতি, আর 2 দিনেই সব শেষ। আসলে ভুল আমারই। আমি আর বলতে পারলাম না। ভেতরের কান্নাগুলো দলা পাকিয়ে বের হয়ে আসতে চাইছে। চোখে পানি ছলছল করছে, এখনই পড়ে যাবে। তাই ঘুরে হাঁটা ধরলাম। চোখের ভেতরের ছলছল করা পানির কোনাগুলো বৃষ্টি হয়ে নামছে। আমি চোখের পানি মুছছি আর হাঁটছি। শিশির পিছনে থেকে ডাকছে। তারপর ছুটে এসে আমার সামনে দাঁড়ালো। তারপর বলল, কি কষ্ট হচ্ছে? আমারও হয়েছিল যখন ফুফাতো ভাইকে বিএফ হিসেবে পরিচয় করে দিয়েছিলে। আমি চোখ বড় বড় করে তাকালাম। তাই দেখে শিশির বলল, জি আমি জানি ও তোমার ফুফাতো ভাই, তাই ভাবলাম তোমাকে একটা শিক্ষা দেওয়া যাক। ও আমার জিএফ না, আমার খালাতো বোন। ওই তো আমাকে তোমার সব ইনফরমেশন দিয়েছে, তাই রোজ ওকে
ঘুষ হিসেবে ফুচকা খাওয়াতে হয়? আমার মুখে হাসি ফুটে উঠল। শিশির বাঁকা হেসে বলল, অবশেষে প্রেমেই পড়ে গেলা। তা কবে হচ্ছ আমার ছেলের মা? আমি ভ্রুকুচকে বললাম, এত সহজ না, আগে ইন্টারভিউ নেই। পড়াশোনা কত দূর? গত বছর মাস্টার্স করেছি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। চাকরি করেন? না। তাহলে একটা চাকরি বাকরি জোগাড় করুন, ছোটখাটো হলেও চলবে। কোনো বাবা তো আর বেকার ছেলের কাছে মেয়ে দেবে না। তাই আগে চাকরি জোগাড় করুন, তারপর বাসায় প্রস্তাব পাঠাবেন, বাকিটা আমি ম্যানেজ করে নিব। তার আর দরকার নেই, আমি বেকার না। মানে? মানে আমার একটা রেস্টুরেন্ট আছে, KFC, যেখানে তুমি তোমার বন্ধুদের সাথে প্রায় যাও। ওটা আপনার রেস্টুরেন্ট? ওখানেই তো আমি তোমাকে প্রথম দেখি, তারপর তোমার পিছু নিতে নিতে এত দূর। তাহলে কালই যাই তোমার বাসায়। হুম, তবে আমার একটা শর্ত আছে। শিশির উতলা হয়ে বলল, আবার কি? ছেলের নাম মন্টু রাখা যাবে না। ব্যাকডেটেড টাইপ নাম আমার ছেলের হবে না। রাজি? শিশির ফিক করে হেসে দিল, সাথে আমিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।